সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচ। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন তিনজন পরিচিত মুখ। আছেন ডিএসসির নেতা, ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি খুজিস্তা নুরিন নাহরিন। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন সাজ্জাদুর রহমান, চিফ বিজনেস করেসপন্ডেন্ট ডেইলি স্টার, যিনি কালকে থেকে বিজনেস এডিটরের দায়িত্ব পালন করবেন। সাজ্জাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন জাকির হোসেন, বিজনেস এডিটর দৈনিক সমকাল। জাকির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি সাজ্জাদ ভাই আপনার কাছ থেকে শুরু করতে চাই। বর্তমান আর্থিক খাতের যে অবস্থা, এটি অনেকদিন পরে একটু চাঙা ভাব দেখা যাচ্ছে, বিশেষ করে ক্যাপিটাল মার্কেটে, এবং ব্যাংকিং খাতের যে সমস্যাগুলো ছিল সেগুলোও কিছুটা কাটিয়ে উঠছে এরকম অনেকেই বলছেন। পরিসংখ্যানও হয়তো তাই বলে, বাস্তবে কতটা কি আছে সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু ক্যাপিটাল মার্কেটের দিকে যদি তাকান, সম্প্রতি আমরা দেখছি যে ক্যাপিটাল মার্কেট নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় আসছে আপনার সে মিডিয়াগুলো আসছে, আর্থিক খাতের যারা কর্ণধার তারাও কথা বলছেন, আর বিএসএসসি তো আছি। তো সব মিলে আপনার কি মনে হয়, যতটা আলোচনা এসেছে ততটাই কি বাজারের গভীরতা বেড়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। ক্যাপিটাল মার্কেট আসলে অলমোস্ট 7 বছর পরে একটু টার্ন অ্যারাউন্ড করতে শুরু করেছে। সো মার্কেটটা এখনও আসলে ওইভাবে কোনো বাবল হয়নি যে এটা নিয়ে কোনো ক্রিটিসাইজ করতে হবে। আমি মনে করি যে এটা আসলে খুবই যৌক্তিক এখন যে সিচুয়েশনটা মার্কেটে বিরাজ করছে। আপনি যদি দেখেন যে ক্যাপিটাল মার্কেটে আসলে অনেক ইনভেস্টমেন্ট নতুন যাচ্ছে এবং গিয়েছে, এটার কারণ হচ্ছে আপনি যদি অন্যান্য ইন্টারেস্ট মার্কেটগুলো দেখেন, আপনি ব্যাংকের ডিপোজিট আপনি জানেন যে এফডিআরে আসলে 4-5%-এর উপরে কেউ দিচ্ছে না। আপনি যদি কল মানি মার্কেট দেখেন, আপনি কল মানি মার্কেট 3.5% এরকম করে আছে। সো বিজনেসের স্কোপগুলো, লোকজনের ইনভেস্টমেন্টের স্কোপগুলো আসলে কমে যাচ্ছে, এক্সেপ্ট সরকারি সঞ্চয়পত্র ছাড়া, যেখানে ইন্টারেস্ট রেটটা অনেক হাই এবং সেটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে সরকারের ভিতরে এবং বাইরে, যে এটা কিভাবে একটু সমন্বয় করা দরকার, বিকজ এটা একটু মার্কেটটাকে ডিস্টর্ট করে দিচ্ছে ইন্টারেস্ট মার্কেট। সো এই যে ইন্টারেস্ট রেটগুলো, আপনি একজন সেভার্স, সে আসলে তো টাকাটা ঘরে রাখবে না, সে কী করবে? সে এখন দেখছে যে স্টক মার্কেট 2010-এর ডিসেম্বরের পরে যে ডাউনটা, এবং তারপরে 6 বছরের উপরে মার্কেটটা অনেক অনেক নিচে ছিল। আপনি ব্যাংকের শেয়ার দেখেন, অনেক ব্যাংকেরই আমরা জানি যে পারফরমেন্স আসলে ভালো না যদি ভিতরের হেলথ চেক আপটা আমরা করি। বাট অনেক ব্যাংকই আছে কিন্তু ভালো ব্যাংক, আমি কোনোটার নাম বলছি না, বাট অনেক ব্যাংকই আছে তারা আসলে এই চ্যালেঞ্জিং টাইমের মধ্যেও খুব ভালো বিজনেস করছে এবং তাদের ম্যানেজমেন্টও ভালো, অপারেশন ভালো, গভর্নেন্স আছে। সো সেই ব্যাংকগুলোও কিন্তু 10 টাকা 12 টাকায় পড়েছিল অনেক দিন। সো এটা তো এখন যদি আপনি 12 টাকা থেকে 16 টাকা গেলে আপনি খুবই চিৎকার চেঁচামেচি করার সেই সিচুয়েশন আসেনি। এটা যদি এখন 12-14 টাকা থেকে লাফিয়ে 50 টাকা যেত, আমি মনে করি যে তখন করতে পারতো। সাজ্জাদ ভাই, সমস্যাটা হচ্ছে যে আপনি যেটা বলছেন, আমরা যারা সাংবাদিকতা করি আমরাই কিন্তু এটা বেশি করছি। আপনি দেখেন যে এখন যত টিভি এবং পত্রিকাগুলো যেভাবে নিউজ করছে, একদিন বাজার বেড়ে গেলে এই গত 2 দিনে যেভাবে পতন হলো, সেটা কিন্তু কেউ কোনো রিপোর্ট করে নাই ওভাবে। না, রিপোর্ট হয়েছে, এটা আসলে অনেকে যেটা বলছে, রিলেট করছে যে মনিটারি পলিসি, মুদ্রানীতি যেটা ঘোষণা হলো গত রবিবারে, এবং সেখানে আসলে কিছু কথা এসেছে, মাননীয় গভর্নরও এই বিষয়ে বলেছেন। তো উনি কিছু একটু কড়া ভাষায় বিষয়টা আসলে বলেছেন। আমি বলবো যে বাংলাদেশ ব্যাংক এই যে মুদ্রানীতিটা ঘোষণা হলো, এখানে কিন্তু আসলে কোনো কিছু খারাপ নেই। এটা আপনি অলমোস্ট সেম আগের পলিসির সাথে এটার একটা ধারাবাহিকতা। এখানে আপনি মুদ্রানীতির যে মেইন অবজেক্টিভগুলো, আপনি ধরেন যে ক্রেডিট ফ্লো, সেটা সেম আছে 16.5%। আপনি ইনফ্লেশন, সো সেটাও ধরেন যে খুবই কন্ট্রোলের মধ্যে 5.5, 5.6 এরকম আছে। সো এখানে আসলে স্টক মার্কেটে এফেক্ট করার মতো ওইরকম কোনো পলিসি নেওয়া হয়নি। বাট যেটা হয়েছে যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি কিছু কড়া কথা বলেছেন যে এটা আমরা মনিটর করব, এই করব, বাট সেটাও তো ওনাদের রুটিন ওয়ার্ক, ওনারা করবেন। এবং ঘটনা যেটা ঘটেছে, আপনি ধরেন যে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছে আপনি 8-10 দিন আগে, যেটা বলেছে যে ব্যাংকগুলোর যে শেয়ার মার্কেটে বিনিয়োগ, সেটা আগে 2 সপ্তাহে একবার রিপোর্ট করতে হতো, সেটা এখন প্রতি সপ্তাহে করতে হবে, প্রতি সপ্তাহে থার্সডেতে পাঠাতে হবে। সো আমি মনে করি যে আসলে যদি শেয়ার মার্কেটে প্রভাবটা পড়তো, সেটা তখনই হওয়ার কথা ছিল। মুদ্রানীতির পরে সেটা আসলে পড়ার কোনো কথা না, এটা যৌক্তিক না। বাট হয় কি, এখন ধরেন যে অনেকে তো প্রফিট বুক করবে,
ব্যাংকের শেয়ার 30-40-50%ও কোনোটা বেড়েছে, সো এটা ইনভেস্টরের এটা রাইট আছে, সে শেয়ারটা সেল করবে, তাই না? ব্যাংকের, সে তো ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, সেও এটা করবে। জি আপা, সাজেদ ভাইয়ের কথা ধরেই বলতে চাই যে আপনার সম্প্রতি যে বাজারটা বেড়েছে, সেখানে আপনি দেখেন 51% বেড়েছে ব্যাংকিং সেক্টর, 73% বেড়েছে নন ব্যাংকিং মানে লিজিংগুলো। তো সেই তুলনায় কিন্তু অন্যান্য সেক্টর সেভাবে বাড়ে নাই ওভারঅল সবগুলোর যদি ধরেন। তো তাহলে এই যে ব্যাংকিং সেক্টর বা লিজিং সেক্টরের প্রফিট টেকিংয়ের কারণে কি বাজারে এই অবস্থা? যদি তাই না হয় তাহলে বাজারে এই নেগেটিভ অবস্থা কেন? আসলে সব কিছু মিলিয়েই কিন্তু কারণ আমরা দেখেছি যে একটা আমাদের স্টক মার্কেটে 25-30% হচ্ছে ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে, ইনভেস্টমেন্টটা হচ্ছে ওরকম মার্কেট ক্যাপের আর কি এই পার্সেন্টেজ। তো এইটা যখন মুভ করা শুরু করেছে আমরা কিন্তু ওইটার স্পষ্ট দেখেছি যে উল্লফন, হ্যাঁ, ইন্ডেক্সে উল্লফন দেখেছি এবং ট্রেডটা বেড়ে গেছে। আরেকটা জিনিস যেটা হয়েছিল যে আপনার যখন বেশি হয়, যখন বেশি ট্রেড হয়, আমরা দেখেছি যে 2000 কোটি টাকাও ট্রেড হয়েছে। এটা হয়েছে কি, দামটা যেহেতু ভালো ছিল, অনেকে একটা সেল করে, শেয়ার সেল করে আরেকটাতে ইনভেস্ট করছে। এতে করে হয়েছে কি, হয়তো 1000 কোটি টাকায় সেল বাই হয়েছে, কিন্তু ওইটা দেখা গেছে যে যে টাকাটাই সেল করছে ওইটাও আবার নতুন করে বিনিয়োগ করছে। সো আলটিমেটলি কিন্তু এটা দ্বিগুণ দেখা গেছে। আর আপনি যেটা বললেন, হ্যাঁ, এটা একটু চোখে পড়ার মতন ব্যাপার ছিল যে শুধু ব্যাংকিং সেক্টরই কেন, নন ব্যাংকিং অনেক ভালো ভালো কোম্পানির শেয়ার আছে, আপনার ফার্মাসিউটিক্যালস আছে, পাওয়ার আছে, মানে আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে, অনেক ভালো ভালো সেক্টরও কিন্তু ছিল। এবং এই জিনিসগুলো না হয়ে ব্যাংকিং সেক্টরটার উত্থানটা একটু চোখে লেগেছে সবার কাছে। এইটা আরেকটা যেটা হয়েছে যে শেয়ার বাজার মানেই কিন্তু একটু সেনসিটিভ, একটু ডেলিকেট। এখানে যারা আমাদের গভর্নর বলেন কিংবা অন্য অন্য যারা ইম্পর্টেন্ট জায়গায় আছেন, দায়িত্বশীলতার জায়গাটায় আছেন, তাদের কিন্তু আরও বেশি কেয়ারফুল হওয়া উচিত। কারণ আমরা অনেক দিন পরে কেবল একটি খারাপ অবস্থা থেকে একটু ভালো অবস্থার দিকে যাওয়া শুরু করেছি। গ্রাউন্ড লেভেলটা মাত্র ক্রিয়েট হওয়া শুরু করেছিল, যে মার্কেটগুলো অনেক দিন পরে অবমূল্যায়িত বাজারটা একটু তাদের সঠিক ধারায় ফিরে সঠিক মূল্যায়িত হতে শুরু করেছিল। এই মোমেন্টে একটা ইম্পর্টেন্ট ব্যক্তি যখন নেগেটিভ কোনো কথা বলে, বাজার কিন্তু প্যানিক হয়ে যায়। তো আমি মনে করি যে হয়তো মার্কেটের স্বার্থেই বলেছেন, কিন্তু কথা হয়েছে কি, যখন ইম্পর্টেন্ট জায়গায় থাকবে তার অনেক বেশি কেয়ারফুল হওয়া প্রয়োজন যে এই কথাটা বলবে এটা ইফেক্ট কি হতে পারে। কারণ আমরা অতীতেও অনেক দেখেছি যে যখন ইম্পর্টেন্ট ব্যক্তি একটা কথা বলেন যে জুয়ার বাজার কিংবা এই সেই অতিমূল্যায়িত, তখন কিন্তু সঙ্গে সঙ্গে ইফেক্ট পড়ে। সো যারা গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের অবশ্যই যে কোনো কমেন্ট করার আগে অনেক বেশি সচেতন হওয়া উচিত যে তার ইফেক্টটা বিনিয়োগকারীরা কতখানি ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হতে পারে। এই জিনিসটা আমার মনে হয় মাথায় রাখতে হবে ভবিষ্যতে। জাকির ভাই, আপা যেটি বললেন বা সাজাদ ভাই যেটি বললেন যে একটি স্বাভাবিক প্রক্রিয়ায় হয়তো একটি কারেকশন হয়েছে, কিন্তু আমরা আরও একটি কথা শুনে থাকি যেটি হচ্ছে হয়তো প্রমাণ চাইলে হয়তো আপনিও দিতে পারবেন কিংবা আমিও দিতে পারবো কিনা সেটি নিয়ে প্রশ্ন থাকতে পারে, যেটি হচ্ছে হস্তক্ষেপ। আমরা বারবার দেখছি যে ক্যাপিটাল মার্কেটে হস্তক্ষেপ হয়, 2008-9 থেকে শুরু করে 10-এ হয়েছে, 10-এর পরও হয়েছে, কিংবা এখন যে বাজারটা বাড়লো সেখানেও বলা হয়েছিল যে বাজার থামাও, বাজার থামাও। এই যে সাজাদ ভাই যে কথাটি বললেন, এটি স্বাভাবিক প্রক্রিয়ায় খারাপ অবস্থা থেকে 7 বছর পর একটি ভালো জায়গায় যাচ্ছিল, তখন থামানোর যে একটা প্রক্রিয়া এবং যেটি বলা হয়েছিল যে বাজার থামাও, ডিএসসিকে বলা হয়েছিল তুমি মাঠে নামো, না হলে আমরা নামবো, এই যে একটি মানে সবাই মিলে থামানোর চেষ্টা, সেটি আসলে স্বাভাবিক প্রক্রিয়া কিনা বা সেটি ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে সেটি যৌক্তিক কিনা? আচ্ছা, আমি যেটা বলতে চাই যে ক্যাপিটাল মার্কেটের রেগুলেটর হচ্ছে বিএসইসি, ব্যাংকিং খাতের রেগুলেটর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংক যেটা এর আগের যে অভিজ্ঞতা 2010-এর যে ধস, সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশ ব্যাংকের অবস্থানটা এরকম যে ব্যাংকগুলোর ক্যাপিটাল মার্কেট এক্সপোজার যাতে কোনোভাবেই আইনি সীমার বাইরে না যায়, তো একটা রেগুলার চেকের বিষয় বাংলাদেশ ব্যাংক দেখে। আর বিএসইসির হচ্ছে ওভারঅল ক্যাপিটাল মার্কেট নিয়ন্ত্রণের জন্য সে দায়িত্বপ্রাপ্ত। কিন্তু মৌখিকভাবে যে কাউকে ফোন করে বলা যে সেল করো কিংবা বাজার থামাও, আমার মনে হয় যে এইরকম অ্যাপ্রোচ যদি হয়ে থাকে তো সেটার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা যায়। তবে হ্যাঁ, যদি এমন হয় যে মার্কেটে যদি কোনো বাবলের মতো অবস্থা হয়, মার্কেটে যদি খুবই লোকসানি কোম্পানির শেয়ার কিংবা অতি দুর্বল কোম্পানির শেয়ার, হ্যাঁ, এগুলো যদি অতিরিক্ত উত্থান দেখে, সেক্ষেত্রে বিএসইসি যদি ইন্টারভেনশন মনে করে, হ্যাঁ, সেক্ষেত্রে যদি তার তো অনেক টুলস আছে, এমন হতে পারে যে সে হয়তো
মার্জিন লোনের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। হ্যাঁ, পলিসিগত পরিবর্তন আর বাজারকে থামাও দুটো কিন্তু ভিন্ন। আমি তো সেটাই বললাম যে বাজারকে যদি কৃত্রিমভাবে থামানো হয়, হ্যাঁ, তাহলে আমি মনে করি না যে সেটার যৌক্তিক ভিত্তি আছে এবং সেটা ঠিক না। তবে পলিসি ইন্টারভেনশন হতে পারে। আর বাংলাদেশ ব্যাংকের বিষয়ে আমি যেটা বলবো যে বাংলাদেশ ব্যাংক কিন্তু ব্যাংকগুলোর বিনিয়োগের ব্যাপারে সবসময় তাদের নজরদারি আছে এবং সেটা আইনি সীমার মধ্যে যাবে না। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের রুটিন কাজ। এটা সার্কুলার দিয়েও বলা আছে যে তোমাকে এটা যাওয়া যাবে না, আইনি সীমার মধ্যে যাওয়া যাবে না। কারণ ব্যাংকগুলোর অতিরিক্ত এক্সপোজার নিয়ে কিন্তু আগের ধসের পরবর্তীতে আমাদের যে তদন্ত কমিটির রিপোর্ট এবং নানা আলোচনায় ব্যাংকের অতিরিক্ত এক্সপোজার নিয়ে কিন্তু নানান ব্যাখ্যা এসেছে যে তারা অতিরিক্ত এক্সপোজ করে এক পর্যায়ে তারা যখন সেল করে তখন সেটা বাজারের ধসকে ত্বরান্বিত করার অন্যতম একটা কারণ। তো সেই অবস্থা থেকেই পরবর্তী থেকে বাজারের যখন একটা উত্থান দেখেছে তখন বাংলাদেশ ব্যাংক তার বিষয়টা যদি দেখে যে তার এক্সপোজার কেমন, সেটা ঠিক আছে কি না, তো বাংলাদেশ ব্যাংক সেটা করতেই পারে। তবে যেটা হয়েছে যে মার্কেটটা কয়েকদিন একটু উত্থানের পরে তার মধ্যে হয়তো কিছু কিছু ক্ষেত্রে অস্বাভাবিকতা ছিল, সেটা হয়তো খাত ওয়াইজ কিংবা স্ক্রিপ্ট ওয়াইজ এরকম ছিল। কিন্তু যেটা হয়েছে কি যে সূচকটা কিন্তু একটু বেশি বাড়ার পেছনে ব্যাংকের অবদানটা ছিল, কারণ ব্যাংকের প্রত্যেকটা ব্যাংকের আপনার ক্যাপিটাল অনেক বেশি। তো বড় ক্যাপিটালের স্ক্রিপ্টগুলো যখন একটু বাড়ে তখন সেটা সূচকে একটু বেশি প্রভাব দেখা যায়। কিন্তু ওভারঅল ব্যাংকিং সেক্টরের পি যদি আপনি দেখেন, হ্যাঁ, ওভারঅল ব্যাংকিং সেক্টরের পি কিন্তু অ্যারাউন্ড 10, ওভারঅল হ্যাঁ মার্কেট পি কিন্তু এখন 15-16। সো আমরা যদি পিটা খেয়াল করি, হ্যাঁ, যে মূল্য আয় অনুপাত, তাহলে কিন্তু আমাদের মার্কেটটা এখন যে ওভারহিটেড আমরা বলতে পারি না। হ্যাঁ, তো সূচক যদি আপনার 500-1000 পয়েন্ট একটা মাসের মধ্যে বাড়ে তাতে আমি তেমন কোনো অস্বাভাবিক দেখি না। আর মূলত ব্যাংকের শেয়ার অনেক দিন ধরে যেটা আন্ডার ভ্যালুড ছিল সেটা যখন একটু বাড়তে শুরু করে তখন সূচকের এটা দেখে হয়তো একদিনে 100 পয়েন্ট বাড়লো, তখন অনেকের মধ্যে এরকম মনে হতে পারে যে বাজারটাকে আবার 2010-এর লেভেলে কি যাওয়ার, যেহেতু একবার একটা বড় ধরনের আমাদের একটা ধস হয়েছে এবং অনেকেই পুঁজি হারিয়েছেন। তো ওই যে একটা আতঙ্ক থেকে এক ধরনের সতর্ক বার্তা দিতে গিয়ে যেটা হয়েছে যে পরে আরেকটা সাধারণ বিনিয়োগকারীর মধ্যে আরেকটা আতঙ্কের তৈরি হয়েছে, তখন বাজারে যখন সেল প্রেশারটা তৈরি হয়েছে আবার পতনটা ত্বরান্বিত হয়েছে। তো এরকম একটা পরিস্থিতি আসলে যদি কেউ কৃত্রিমভাবে তৈরি করে থাকে, হ্যাঁ, তাহলে আমার মনে হয় সেটা ঠিক হয় না। কারণ বাজারকে বাজারের মতো চলতে দেওয়া উচিত ছিল। যদি আপনার মাল কিছু ছিল সেটা যার যে কাজ সে কাজ করবে, কিন্তু এটাকে এভাবে বলা, বারবার বলা, এটা আমার মনে হয় যে এক ধরনের প্যানিককে আমাদের একটা ফোন আছে, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমি খাদিজা বেগম বলছিলাম বরিশাল থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, ব্যাংকের শেয়ার যখন 10 টাকার নিচে ছিল তখন কিন্তু অতিথিরা এবং সবাই কখনো বলেননি যে এটা আসলে অবমূল্যায়িত, কিন্তু এখন যখন একটু বাড়ছে, আমরা যখন দেখি আমাদের 10 লাখ টাকা দিয়ে আমাদের লস থেকে 1 লাখ টাকা মাত্র কমেছে, 9 লাখ টাকা আসছে, তখন কেন বলা হচ্ছে যে এরকম? জি, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি যে সম্প্রতি যে কথা হচ্ছে সেটি আপনি বলছেন। ভাই, 2010-এর বাজার যদি আপনি পর্যবেক্ষণ করে থাকেন আর এখন বাজারে, তখন যে শেয়ার ছিল এখন প্রায় 3.5 গুণ শেয়ার। এখন আবার আপনি যদি গ্রোথ ক্যালকুলেশন করেন, আপনি যদি ইনফ্লেশনও এটার সাথে অ্যাড করেন, তাহলে স্বাভাবিকভাবেই তো 2010-এর তুলনায় এখন ইন্ডেক্স অনেক বেশি থাকার কথা। আবার ইন্ডেক্স যদি জেনারেল ইন্ডেক্স যেটি ছিল সেটি কিন্তু এখন এক্স ইন্ডেক্স ক্যালকুলেশন করা হয়েছে, এবং এক্স ক্যালকুলেশন করতে যে এই জেনারেল ইন্ডেক্স যতটুকু ছিল তার চেয়ে বেশি অ্যাড করে করা হয়েছে। তো সেই তুলনায় যে এখন যে ইন্ডেক্সটা দেখানো হচ্ছে সেটা অনেক কম। তো 2010-এর সাথে আমরা সবাই কম্পেয়ার করছি যে একদিনে 100 পয়েন্ট বেড়ে গেছে, প্রতিদিন বাড়ছে, মানে বাজারের গভীরতা চিন্তা করে আমরা কি এই কথাগুলো বলছি নাকি মানে ইমোশনালি কথাগুলো বলছি? আমি মনে করি আসলে কথাগুলো যৌক্তিক না এবং এটাই যথেষ্ট আপনার ব্যাখ্যা নেই এখানে। আপনি দেখেন, জাকির ভাই বলল যে মার্কেটের পি, আপনি ওভারঅল পি হচ্ছে এখন 15, ওকে, অ্যারাউন্ড 15, ব্যাংকের লেস দ্যান 10। আপনি ইন্ডিয়াতে পি মুম্বাই স্টক এক্সচেঞ্জে সেটা হচ্ছে যে 20+, অ্যারাউন্ড 22, ওকে। আপনি যদি আমাদের 15 থেকে 17 পি হয়, মার্কেটের ইন্ডেক্সটা হতে পারে 6300, ওকে। সো 17-18 আমি মনে করি যে 20 পর্যন্ত কনজিউম করার ক্যাপাসিটি আছে। সো এখানে আসলে এখনও এটা আমি মনে করি যে আন্ডার ভ্যালুড, ওকে, আন্ডার ভ্যালুড। তো এখানে আমি মনে করি যে মার্কেট নিয়ে এখন যে কথাগুলো হচ্ছে
সেটা আসলে সেটাও মনে হয় যে আপনি যেটা বললেন যে এটার পেছনে হয়তো কোনো ফোর্স থাকতে পারে। বেসিক্যালি হচ্ছে যে যারা যারা ধরেন যে বিগ প্লেয়ার ইনক্লুডিং ইনস্টিটিউটগুলো যাদের কাছে অনেক ফান্ড, তারা শেয়ারটা কেনেও বাল্ক অ্যামাউন্টে। আপনাকে বলি যে ব্যাংকের যে এক্সপোজারের ব্যাপারটা, আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের ক্যালকুলেশন তো আপনি জানেন যে এটা মার্কেট প্রাইসে হিসাবটা করে। calculation করা হয়, জি। সো কোনো একটা ব্যাংক নভেম্বরে সে পজিশন নিয়েছে, ফর এক্সাম্পল নভেম্বরে ব্যাংকগুলো ধরেন যে ভালো ভালো শেয়ার তারা 10 টাকা 11 টাকায় কিনেছে, এখন সেটা 15-16 টাকা হয়ে গেছে। 50% বেড়েছে। সো তার হয়েছে কি, তখন সে এক্সপোজারের মধ্যে ছিল, এখন কিন্তু সে বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী ওভার এক্সপোজড। সো এখন তার আইনত কি করবে, সে অফলোড করবে, সে আর সেল করবে, হুইচ ইজ নর্মাল। এটা কিন্তু খারাপও না। ব্যাংক ধরেন যে হ্যাঁ ব্যাংকের হাতে বাল্ক অ্যামাউন্ট থাকে, অনেক সময় শেয়ারটা অফলোড করলে সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। কিন্তু আবার যদি একই সাথে দেখেন যে মার্কেটে তো অনেক ইনভেস্টর, রিটেল ইনভেস্টর, থাউজেন্ডস অফ ইনভেস্টর, সো তারা সাপ্লাইটা পাবে। কিন্তু ব্যাংক যখন ছাড়বে এখানে কিন্তু সাপ্লাই পাবে। ব্যাংক তো আসলে ধরেন যে ওই যে লিমিটের বাইরে গেলে, যেহেতু প্রতি সপ্তাহে তাদের রিপোর্ট করতে দিতে হচ্ছে, হয়, জি। সো লিমিটের বাইরে গেলেই সে শেয়ারটা কিছু মার্কেটে সেল করবে। সো এই সাপ্লাইটাও তখন মার্কেটে থাকবে, এটা একদম মানে খারাপ বিষয় না। তো এখানে আসলে আমি মনে করি যে এখনও এই মার্কেটটা যথেষ্ট গ্রো করার সুযোগ আছে। আপনি যদি ওভারঅল, আমি বললাম যে অন্যান্য ইকোনমিক ইন্ডিকেটর যদি দেখেন, আমাদের ইকোনমিক গ্রোথ খুব ভালো। আমাদের আপনার এক্সেপ্ট রেমিটেন্স ছাড়া আপনি যদি দেখেন মেজর ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর সবই কোনোটাই positive। খারাপ না। ইনফ্লেশন কোয়াইট কন্ট্রোল, আপনি ইন্টারন্যাশনাল কমোডিটি এখনও খুব ভালো অবস্থায় আছে। সো এটা আসলে আমাদের লোকাল কনজাম্পশন, আমাদের ডোমেস্টিক কনজাম্পশন, যেটা আমাদের ইকোনমির বলতে গেলে এটা হচ্ছে হার্ট লাইন, এটা আপনি ধরেন যে সেটা খুবই ভালো আছে। আমাদের তো কারো আসলে কোনো খরচ কমছে না বাড়া ছাড়া, বরং purchase তাই না? power বেড়েছে, সো জি। ইকোনমিতে আপনি তো কোনো কিছু খারাপ নাই। সো স্টক মার্কেটটা আমি মনে করি যে এটা আসলে আর্টিফিশিয়ালি এটা লো করে রাখা হয়েছিল, বিকজ ধরেন যে এখানে ইনস্টিটিউশন এনগেজ হয়নি 2010-এর পরে। তারা যে বের হওয়ার পরে ইন্ডিভিজুয়াল বড় বড় ইনভেস্টর তারাও এটা থেকে বাইরে ছিল অনেকে। সো যেটা হয়েছে যে 2015 আপনি দেখেন যে অনেক দিন পরে বাংলাদেশে কিন্তু রাজনৈতিকভাবে একটা স্থিতিশীল সময় ছিল খুবই। 2015 এবং 15-এর 3 মান্থস বাদ দিলে 16-এ তো কোয়াইট ওকে। সো এই সময়ে তো জিনিসগুলো আসলে লোকজন আবার একটু স্টক মার্কেটে স্লোলি ইনভেস্ট করার চেষ্টা করেছে। সো এগুলো করতে করতে আসলে এই লেভেলে এসেছে। তো এটা এখনও এরকম ওভার এক্সপোজ এবং হিটেড এরকম কোনো কিছু হয়নি, এবং প্যানিক হওয়ার মতো কোনো সিচুয়েশন তৈরি হয়নি। এটা যথেষ্ট গ্রো করার সুযোগ আছে। গিভেন আপনি যদি এখন ব্যাংকের ইন্টারেস্ট রেট, ডিপোজিট রেট যদি বেড়ে যায় 8-9% হয়ে যায়, আপনি দেখবেন স্টক মার্কেট অটোমেটিক কমে গেছে। এটা আসলে মার্কেটের ব্যাপার। আপনি দেখেন যে বাংলাদেশ ব্যাংক অনেক সময় বলেছে যে ব্যাংকগুলোকে সিঙ্গেল ডিজিটে নিয়ে এসো ইন্টারেস্ট রেট, ব্যবসায়ীরা বলেছে যে সিঙ্গেল ডিজিটে লোন দাও, এগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকও বলেছে বছরের পর বছর, ব্যবসায়ীরা ডিমান্ড করেছে, হয়নি। সেটা কিন্তু অটোমেটিক হয়েছে, বিকজ এটা মার্কেটের ব্যাপার। এখন সিঙ্গেল ডিজিটে লোন চলে এসেছে, দিস ইজ অটোমেটিক মার্কেট। জি, আপা আপনার কাছে আরো একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঝিনাইদহ থেকে বদরুল আলম বলছিলাম। জি ভাই বলুন। ভাই, আমরা সবাই জানি যে ব্যাংকের যে এক্সপোজার লিমিটটা, ওটা আপনার মার্কেট প্রাইসে হিসাব রাখা হয়, কিন্তু এটা কি কস্ট প্রাইসে হিসাব রাখা উচিত না? এটা একটা ধন্যবাদ। প্রশ্ন। দর্শক, এই দ্বিতীয়ত হলো, প্রশ্নে আমরা আসবো। এখানে এই যে এক্সপোজারের বিষয়ে কিন্তু অনেক বিষয় এখানে অ্যাড করা হয়েছে, এটি নিয়ে অনেক কথা হয়েছে, যেটি এসাদ ভাই, জাকির ভাই, আপনারাও জানেন। সেটি হচ্ছে যে এই যে নন লিস্টেড কোম্পানিতে ইনভেস্টমেন্ট, সেটাও কিন্তু এখানে ক্যালকুলেশন করা হয়, বা Exactly. রেমিটেন্সের জন্য যে ওরা এক্সচেঞ্জ খুলে বাইরে, যে সেটাও কিন্তু এখানে ক্যালকুলেশন করা হয়। যে এটা চেঞ্জ করে দিতে হবে। এটা আসলে চেঞ্জ, আপনারা অনেকদিন ধরে এই দাবিটা তুলেছেন যে চেঞ্জ করা উচিত, ওগুলোকে এক্সপোজার লিমিটের মধ্যে আনা উচিত না। আরেকটা যেটা হয়েছে, সাজ্জাদ ভাই বলছিলেন যে দীর্ঘদিন মার্কেটটা আমরা খারাপ দেখেছি, এটার কিন্তু একটা কারণ যে এক্সপোজার লিমিট। আপনি দেখেছেন যে 2015 যেটা ছিল যে জুন পর্যন্ত যে এক্সপোজার লিমিটটাকে সমন্বয় করা, তো এটা একটা বাইন্ডিংসের কারণে কিন্তু মার্কেটটা উঠতে পারেনি। এখন যখন মার্কেটটা স্বাভাবিক গতিতে ফেরা শুরু করেছে,
তখন যদি আবার তাদের উপর ব্যাংক এবং ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানিগুলোর উপর প্রেশার করা হয়, তাহলে মার্কেটটা কোথায় যেয়ে দাঁড়াবে? ডেফিনেটলি এই মুহূর্তে তো প্যানিক বাজারে হয়ে যাবে। প্রচুর টাকা ঢুকছে। জি, আপনি জি। যদি দেখেন যে ব্যাংক ছাড়াও আপনি বড় বড় হাউসগুলো যারা টপ জি। 10 বা টপ 20 থাকে তাদের অনেক হাউসে কিন্তু Exactly, আমি ইন্ডিভিজুয়াল 100 কোটি 200 কোটি টাকাও আপনার যে জায়গাতে ছিলেন সাথে যদি অ্যাড করতে চাই, এই মুহূর্তে আমরা অনেক আলোচনায় শুনছি যে এটা হয়েছে, এটার কারণে এটা হয়েছে, কিন্তু আসলে করাটা উচিত কি? আপনার যদি কোনো সাজেশন থাকে। না, করা যেটা উচিত, আমরা যেই কথাগুলো আলোচনা করছিলাম যে এখনই রেগুলেটরি বডিরা তৎপর, স্পেশালি বাংলাদেশ ব্যাংক। কিন্তু আপনি দেখেন আমাদের হাউসগুলোতে কিন্তু নতুন করে মাত্র ফান্ড আসা শুরু করেছে, নতুন নতুন বিনিয়োগকারী আসা শুরু করেছে। এখন যে পতনটা হলো লাস্ট 3-4 দিনে, এটাতে কিন্তু তারা শেকি হয়ে যাচ্ছে, মার্কেটটা কিন্তু শেকি হয়ে যাচ্ছে, প্যানিক হয়ে। এই জিনিসটা কিন্তু এখনই এই জিনিসটা হওয়া উচিত ছিল না, আমাদের আরও পরে হতো। এটা একটা ব্যাপার ছিল, মাত্র মানে ফিল্ড লেভেলে এই জিনিসটা হওয়া খুবই মানে আনএক্সপেক্টেড আমাদের জন্য যেটা ছিল। তো যেই জিনিসটা হয়েছে যে মার্কেটকে মার্কেটের মতন স্বাভাবিক গতিতে চলতে দেওয়া উচিত। এখানে জোর করে কেনা মানে কিনতে Buy বলারও করতে যেমন বলা কিছু উচিত না, নাই, কিন্তু বাই sell করতে করতে বলা উচিত না, আবার জোর করে যে সেল দাও মার্কেট ওভারহিটেড হয়ে যাচ্ছে এটাও বলা উচিত না। আমার মনে হয় যে যদি পলিসি চেঞ্জ করে দেয়, সে ধরেন 0.5 লোন নিতে পারে, ওখানে কমিয়ে দিল কিংবা অন্য কোনো পলিসিগত চেঞ্জ করলো, তাহলে আমার মনে হয় মার্কেটটাকে ওইভাবে দেওয়া উচিত। কারণ এখন আপনি যদি একটা হাউসকে জোর করে কেনান, সে কয়েকদিন পরে কেন জোর করে বিক্রি করবে? তার লস হতে পারে, তাই না? তাহলে এই জিনিসটা আর্টিফিশিয়াল কোনো কিছুই ভালো না। শেয়ার বাজারের স্বাভাবিক একটা নিয়মেই কিন্তু সে কারেকশন হয়, উঠে, সব কিছুই কিন্তু অলমোস্ট স্বাভাবিক। তাকে স্বাভাবিক গতিটা ব্যাহত হচ্ছে আমাদের যে ইন্টারাপ্টগুলো হচ্ছে। আমার মনে হয় যে এই জিনিসগুলো মার্কেটের জন্য ক্ষতিকর, স্পেশালি যখন নতুন বিনিয়োগকারী আসছে। আপনি দেখেন যে একটা শেয়ার বাজারের ক্ষতিকর, আপনারা বুঝছেন, আপনি একটা ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের দায়িত্বে আছেন। তো আপনারা তো একটা শক্তিশালী সংগঠন, এবং আমরা দেখেছি যে আপনারা সরকারের সর্বোচ্চ মহল থেকে শুরু করে সব জায়গায় আপনারা যাচ্ছেন। তো আপনারা কেন এটা সমাধানে উদ্যোগ নিচ্ছেন? আমরা কিন্তু নিচ্ছি। আমরা যে নিচ্ছি না একদম হয়তো দৃশ্যমান হচ্ছে না আপনাদের কাছে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আমরা কাজ করছি ঠিকই, যে এই জিনিসগুলো কিভাবে মানে সমাধান করা যায়, যে এইভাবে এই জিনিসগুলো ঠিক না। আমরা কিন্তু কথা বলছি আমাদের রেগুলেটরি বডির সাথে, তাদের সাথে মানে ভিউজ এক্সচেঞ্জ করছি, আমরা করছি না যে তা না, এবং তারাও বলেছে আমাদেরকে যে স্বাভাবিকভাবে তাদের কথা হচ্ছে যে মার্কেটটা অনেক দিন পরে যেহেতু উঠা শুরু করেছে। আমরা যে কথা নিকটবর্তী অতীত যদি আমরা বলি যে 2010 কিন্তু অনেক বেশি বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছিল। আসলে অনেক মানে এই ক্ষতিগ্রস্ততা পুনরায় যাতে না ফিরে আসতে না পারে, তার জন্যই কিন্তু প্রোটেকশন। কিন্তু এই প্রোটেকশনটা আমার মনে হয় যে প্যানিক করে ফেলছে মার্কেটকে। এই জিনিসটা হতে দেওয়া যাবে না, এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে, স্পেশালি যখন নতুন বিনিয়োগকারী আসা শুরু করেছে। আমরা জানি উনি ভাই যেটা বলেছিলেন, সাজ্জাদ ভাই, যে ডাবল ডিজিট সুদ, কেন ডাবল ডিজিট থাকবে? তাহলে টাকাটা কিভাবে ইউজ করবে মানুষ? লভ্যাংশ যদি ব্যাংকেই দিতে হয়, সে কিভাবে ব্যাংক থেকে নিবে? পুঁজিবাজার এমন একটা জায়গা আছে যেখানে আপনার জনগণের টাকা আসতে পারে, ব্যাংকের না নিয়েও এখানে অনেক আপনার সুযোগ সুবিধা আছে। জনগণের টাকা দিয়ে একটা শিল্প উন্নয়ন হতে পারে, একটা শিল্প কারখানা হতে পারে। তাই না? এই ক্ষেত্রে যদি এখানে যে আইপিওতে আসার যে প্রক্রিয়া, সেটি কিন্তু জটিল। আপনি দেখেন যে আইপিও গুলো গত কয়েক বছরে এসেছে, তার বেশিরভাগই কিন্তু তুলনামূলক দুর্বল কোম্পানি। আমাদের এই দেশীয় যে বড় কোম্পানিগুলো, সেগুলো আসে না, মাল্টিন্যাশনাল তো আসেই নয়। এখন এগুলোকে যদি আপনি একটা টেক্সটাইল বা একটা গার্মেন্টস আনার মতো করে যদি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি একইভাবে আসতে হয়, সে স্বাভাবিকভাবে আসতে চাইবে না, এবং সেই যে পলিসিগত চেঞ্জ তো হয় না। হ্যাঁ, না, পলিসিগত কিছু চেঞ্জ করে তাদেরকে মার্কেটে আনতে হবে, না হলে খারাপ কোম্পানি হলে বিনিয়োগকারী আসবে কেন? এবং যদি ভালো ভালো কোম্পানি আসে, ইভেন দেন আমরা কিন্তু ওই যে 26টা গভর্নমেন্ট কোম্পানির কথাও বলেছিলাম যে ভালো ভালো কোম্পানি আসুক। একটা ভালো কোম্পানি যখন আসে, দুইটা জিনিস হয়। একটা ভালো কোম্পানি অনেক বিনিয়োগকারীও কিন্তু সঙ্গে করে নিয়ে আসে। আমরা লাস্ট টাইম যেটা দেখেছিলাম যে জিপি গ্রামীণ ফোন যখন আসে, অনেক বিনিয়োগকারী কিন্তু এসেছিল যে ভালো একটা জায়গায় আমরা ইনভেস্ট। আমরা শুনছি রবি আসবে, আমরা আশা করছি এবছর হয়তো রবির প্লেসমেন্ট ছাড়বে। জাকির ভাই, যে উনি আপনার যে কথাগুলো বললেন, সাথে যদি আপনি একটু বলেন যে এই 2010-এর আগে যে বিনিয়োগকারীদের আচরণ, এখন আমরা কিন্তু দেখছি, আপনি গত 2-3 দিন ধরে বাজারে আমি যেটা নিজে পর্যবেক্ষণ করেছি বিনিয়োগকারীদের সাথে কথা বলে, তারা কিন্তু সেল করছে না, সেল করছে হাউসগুলো। মানে এখন প্যানিক কিন্তু ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকসগুলোই বেশি হচ্ছে, বরং বিনিয়োগকারীরা কিন্তু অনেক সচেতন। তারা কেনার সময় অ্যাগ্রেসিভ না, বিক্রি করার সময় অ্যাগ্রেসিভ না। তো
তো এই জিনিসটা যে পরিবর্তন কিন্তু হচ্ছে, কিন্তু উল্টো যাদেরকে বেশি সচেতন হওয়ার কথা তারাই বেশি অ্যাগ্রেসিভ হচ্ছেন। সেটা যদি হয়ে থাকে, আপনার এই তথ্য যদি সঠিক হয়ে থাকে, তাহলে সেটা খুবই দুঃখজনক। কারণ যারা ব্রোকার হাউস কিংবা মার্চেন্ট ব্যাংক, তাই না, তাদের দায়িত্বটা তো আরো বেশি, কারণ এখানে প্রফেশনাল লোকজন আছে, তাই না, এনারা অনেক ব্রোকারেজ হাউসই শেয়ার বিক্রি করে বসে আছে যে বাজার আরো পড়বে, কারেকশন হবে, এই মেসেজটা কিন্তু সব চলে যায়। এবং আপনি জানেন যে আপনি কোনো একটা ব্রোকারেজ হাউস থেকে 1 লাখ শেয়ার বিক্রি করবেন বা সেল বসাচ্ছেন, বসানোর সাথে সাথে এটা সবাই জেনে যায় এবং সেটা নিয়ে ডিএসসি কাজ করছে আমরা জানি। কিন্তু এই যে তথ্য যেভাবে যাওয়ার কথা সেভাবে না যেভাবে পাচ্ছে, এইটা ব্রোকারেজ হাউসগুলো যখন শেয়ার বিক্রি করে দিচ্ছে তখন কিন্তু এই মেসেজটা সব জায়গায় একটা নেগেটিভ মেসেজ। ওনাদেরকে তো বুঝতে হবে যে বাজার যদি প্যানিকড হয়ে খুবই খারাপ অবস্থায় যায়, তাহলে তো ওনাদেরই আখেরে ক্ষতি, তাই না? তখন বিনিয়োগকারী কমে যাবে, ওনাদের ব্যবসা কমে যাবে। এখন সাময়িক একটা সুবিধা নেওয়ার জন্য কিংবা সাময়িক একটা প্রলুব্ধ হয়ে যদি তারা এরকম আচরণ করে, যেটা মানে ইলজিক্যাল যদি তারা আচরণ করে, তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি তাদেরই ক্ষতি হবে। এই জিনিসটা তাদেরকে আগে উপলব্ধি করতে হবে। আর এগুলোর ম্যানেজমেন্টে যারা আছেন, তাদেরকে যাদেরকে দায়িত্ব দেওয়া, এই ট্রেডের সাথে যাদেরকে দায়িত্ব দেওয়া, তাদেরকে ম্যানেজমেন্ট লেভেল থেকে এক ধরনের বার্তা দেওয়া উচিত, যেখানে সাধারণ বিনিয়োগকারীরা আপনাদের তুলনায় মোটামুটিভাবে একটা সচেতনতার জায়গা আগের চেয়ে উন্নতি হয়েছে। সেক্ষেত্রে আমাদের উচিত হবে না যে এই ধরনের মার্কেটে প্যানিক তৈরি হয় কিংবা মার্কেট এক ধরনের মানে বড় ধরনের পতনকে ত্বরান্বিত করে, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আচ্ছা, আমি একটা কথা আসতে চাই, আমাদের দুজন দর্শক যেটা প্রশ্ন করছিলেন, আমি মনে করি যে সেই ব্যাপারে একটু রেসপন্ড করা উচিত। যে ব্যাংকের শেয়ার যখন আরও আন্ডার ভ্যালুড ছিল, তখন আলোচকরা কেন কথা বলেন নাই? আমার মনে হয় যে না, এরকম আলোচনা এসেছে। আমরা বিভিন্ন আলোচনায় দেখেছি যে শেয়ার বাজারের ফান্ডামেন্টাল নিয়ে আলোচনার ক্ষেত্রে ব্যাংকের শেয়ারের কথাটা বিভিন্ন আলোচকরা বিভিন্ন সময় তুলেছেন। এছাড়া একজন বিনিয়োগকারী যিনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন, উনি তো ডিএসের ওয়েবসাইটে গেলেই কিংবা ব্যাংকগুলোর ওয়েবসাইটে গেলেই ওই ফাইন্যান্সিয়াল অবস্থাটা কিন্তু দেখতে পারেন। প্রত্যেকটা কোম্পানির অবস্থা, তার প্রফিটের অবস্থা সবই তো ডিএসের ওয়েবসাইটে সেগুলো আছে। সো এটা একটা দিক যে এগুলো যে আলোচনায় আসে নাই, সেটা একেবারেই ঠিক না। আরেকটা বিষয় উনি যেটা বলছেন যে আপনার বাই প্রাইস, যেটা আর কি মার্কেট প্রাইসে না ধরে, যেটা বাই প্রাইসে যে ব্যাংকের এক্সপোজার যে হিসেব করার, কস্ট প্রাইসের যে ধরার যে বিষয়টা, এরকম দাবি কিন্তু ওনাদের তরফ থেকে বারবার এসেছে। তো এটা এখন এটা বিবেচনা করতে পারে। এখন রেগুলেটররাই বুঝবেন এটা সব কিছু বিচার বিশ্লেষণ করে যে এটা উচিত হবে কিনা, সবার সাথে বসে এই ব্যাপারে একটা পর্যালোচনার কিন্তু জায়গা তৈরি হয়েছে। কারণ মার্কেট যখন একটু বাড়বে, তখন যদি ব্যাংকগুলোকে বারবার এরকম একটা সেলফ প্রেশারের একটা ক্ষেত্র তৈরি হয়, সেক্ষেত্রে তো এটা মার্কেটের জন্য আলটিমেটলি দেরি হবে। স্যার ভাই, এই যে আমরা গত কয়েকদিনের তথ্য যদি আপনি পর্যালোচনা করেন, দেখবেন যে ব্যাংকগুলো থেকে বেশি সেল হয়েছে, স্বাভাবিক কারণে আপনি যেটা বললেন। তো এই যে ব্যাংকগুলোর আজকে কিন্তু মাস শেষ, এবং আজকে মাস শেষ, কালকে নতুন মাস শুরু হবে। তো এই যে নতুন মাসে হয়তো ব্যাংকগুলোর সেই পরিমাণে সেল থাকবে না, আবার যেভাবে বাজার বেড়েছিল একটা ভালো কারেকশন হয়েছে। তো সার্বিক বিবেচনা আপনার কি মনে হচ্ছে কালকে থেকে বাজারটা কেমন আচরণ করতে পারে? যদি আমরা দেখছি আজকে বাজার একটু উঠছে পড়ছে, মানে স্বাভাবিক আচরণই মনে হয় করছে। না, বাট এই স্পেকুলেশন তো খুবই টাফ। এটা ওনারা হয়তো আরো ভালো বলতে পারবেন, বিকজ একটা অ্যাসোসিয়েশন, ওনারা জানেন যে কোথায় টাকা যাচ্ছে, কি হচ্ছে। বাট আমার কথা হচ্ছে যে আমি আবার বলবো যে মার্কেটে আসলে খারাপ হওয়ার কিছু নেই, এটা ভালোই হওয়ার সুযোগটা বেশি। বিকজ আপনি অন্যান্য ইন্টারেস্ট মার্কেট যদি দেখেন, তখন আমি বললাম যে ব্যাংকের ইন্টারেস্ট রেট, কল মানি রেট, আপনি বন্ডের রেট যোগ করেন অ্যারাউন্ড 6%, 6.5। সো সব কিছু থেকে এখন আসলে লোকজন ধরেন যে স্টক মার্কেটে গেলে সে অ্যাটলিস্ট 10-15%, কেউ যদি একদমই কম আর্ন করে 15-20% আর্ন করতে পারে যদি ভালো কোম্পানি দেখে তারা করে। সে এই সুযোগটা আমি মনে করি যে আসলে ইনস্টিটিউট বলেন, সেটা মার্চেন্ট ব্যাংক হোক, ব্রোকার্স হোক, সবাই আসলে প্রফিট করতে চাইবে, কেউ লস করতে চাইবে না। দ্যাট ইজ সিম্পল। আর শেয়ার মার্কেটের কিন্তু একটা থাম রুল, আপনি জানেন কি না, 98% ইনভেস্টার দে অ্যাকচুয়ালি লস, তারা লস করে, এটা গ্লোবালি। অনলি 2% পিপল মেক প্রফিট। এটা সারা পৃথিবীতে অ্যাভারেজ এটাই ঘটে। সো এখানে যেটা আমি মনে করি যে ইনভেস্টর, যারা ক্ষুদ্র ইনভেস্টর, তাদের কাজ হচ্ছে আসলে কোম্পানি জেনে ইনভেস্ট করা। আপনি একটা হঠাৎ রিউমারের বেসিসে কোনো একটা কোম্পানি, অথচ কোম্পানিটার আসলে অপারেশন নাই, প্রোডাকশন নাই, বিজনেস নাই,
সেটা এখন গেম হচ্ছে, সেখানে আসলে সে যাবে না। এটা তার প্রিন্সিপাল হওয়া উচিত, নীতি আমাদের হওয়া উচিত। ক্যাপিটাল মার্কেট আপনি হয়তো জানেন, অবশ্যই জানেন, সেটি হচ্ছে যে আমাদের ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগকারী কিন্তু অনেক সচেতন, সবাই সচেতন, প্রতিদিন মানে সারাক্ষণ ফোনে থাকে, কিন্তু খোঁজ নেয় কোন শেয়ারটা বাড়বে, সেটা কি কোম্পানি, সেই অবস্থাটা না। এক্স্যাক্টলি, তারা কোম্পানি সম্পর্কে আসলে আমি মনে করি যে খুব কম লোকই জানে। আপনি ধরেন যে বললাম যে ব্যাংক, অনেকগুলো ব্যাংক আছে লিস্টেড, আপনি দেখেন সবাই কিন্তু ভালো না, সবাই কিন্তু ভালো না। এবং শুধু প্রফিট করলে হবে না, আসলে ম্যানেজমেন্টকে সেটাও দেখতে হবে। আপনাকে বলি, বিকজ ম্যানেজমেন্টে এখানে ডিরেক্টর যারা বোর্ডে আছে, অনেক সময় ধরেন যে প্রফিট তারা বিভিন্নভাবে এনপিএলটাই তো খরচ সবভাবে করে দেখাচ্ছে দেয়। না। জি, হ্যাঁ, NPL এর একটা প্রভিশন আছে। আপনি ধরেন যে এখন ওই যে অপারেটিং প্রফিট নিয়ে আমরা নিউজ করি ইয়ার এন্ডে, তো ফর এক্সাম্পল ইসলামী ব্যাংকের ধরেন 2000 কোটি টাকা প্রফিট, অপারেটিং প্রফিট। এখন এটা নেট প্রফিট আসলে কত হবে এটা কিন্তু আমরা জানি না। কেউ যদি শুধুমাত্র এই অপারেটিং প্রফিট, বিকজ ওর ট্যাক্স দিবে, প্রভিশন করবে, এখন যদি ইসলামিক ব্যাংকের ব্যাড লোন অনেক বেশি হয়, তো ওতে চলে যাবে বেশিরভাগ প্রভিশন রাখতে গিয়ে, সো ডিভিডেন্ড সে দিতে পারবে না। সো ইনভেস্টার হচ্ছে এই জিনিসটাই তার দেখা উচিত যে আসলে সে কিন্তু ইচ্ছা করলে খোঁজ নিতে পারে যে আসলে ইসলামী ব্যাংকের ব্যাড লোন কত, এখানে ম্যানেজমেন্ট কীরকম স্পেন্ডিং করে, এই ধরনের বিষয় হিসাব করে ধরেন যে কোন ব্যাংকটা ভালো আছে। আমরা জানি যে অনেক ব্যাংকে আসলে কাগজে কলমে তারা প্রফিট দেখায়, বাট রিয়েলি আসলে তারা খুবই খারাপ অবস্থায় আছে। আমি নাম বলছি না, বাট ইনভেস্টররা কিন্তু সেগুলোর পিছনেও অবশ্যই জানে। মানে ঘুরছে। হ্যাঁ, সেটা বেড়েছে। আমি একটা ব্যাংকের নাম বলছি না, সেটা 8.5 টাকা থেকে 16 টাকা বেশি হয়েছে, এখন Just 14 টাকার মানে কাছাকাছি, লেস দেন 2 14 মান্থস। জি। অলসো এই ব্যাংকটার অবস্থা রিয়েলি খুবই খারাপ। পেইড আপ 2000 কোটি সো টাকার এখন মতো। ধরেন জি। যে কেউ হয়তো কুইক প্রফিট এখানে করলো, বাট খুব বেশি যদি গ্রিডি হয়ে যায়, আমি মনে করি যে এই সমস্ত শেয়ারে ক্ষুদ্র ইনভেস্টরদের যাওয়া উচিত না। এই যে তাইলে হবে কি, আমরা যাদের গ্যামলার বলি বা ম্যানিপুলেটর বলি, তারা কিন্তু আসলে ওই চান্স পাবে না। যদি ক্ষুদ্র বিনিয়োগকারী সে যদি সচেতন হয়ে তার বিনিয়োগটা করে, তাহলে কিন্তু আসলে ওই লোকজনগুলো এখানে গেম করতে পারবে না। আমি ভালো কোম্পানির শেয়ার কিনে ভাই বসে আছি, আমি ডিভিডেন্ড খাবো দরকার হয়। সো এখানে মূল বিষয় কিন্তু আমি মনে করি যে পাবলিক, তাদেরই আগে সচেতন হতে হবে। আর যেটা বিষয় হচ্ছে যে রেগুলেটর যারা আছে, তারা হচ্ছে যে স্টক মার্কেটটাকে, আমার কাছে যেটা মনে হয় যে ফাইন্যান্স মিনিস্ট্রি বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, অন্যান্য যারা আছে, এরা আসলে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে আমি মনে করি যে একটু আন্ডারমাইন করে, একটু না অনেকটা আন্ডারমাইন করে। বাট এটা কিন্তু আসলে অনেক বেশি রোল প্লে করতে পারে। আপনি বাংলাদেশে তো সবাই আসলে ব্যাংক থেকে লোন নেয় ইন্ডাস্ট্রি করার জন্য, কোম্পানি করার জন্য। এটা কিন্তু পৃথিবীতে আসলে সব দেশে এরকম নাই। আপনি মূলত হচ্ছে যে আপনি ক্যাপিটাল মার্কেট একটা বড় সোর্স থাকে বাংলাদেশে, সেটা ধরেন যে কত হবে, 15 থেকে 16% হচ্ছে ক্যাপিটাল মার্কেট থেকে রেজ করে, 70% ব্যাংক লোন। এখন ব্যাংক লোন, এই যে ব্যাড লোনের একটা অন্যতম কারণ জানেন, এই যে ওভার নির্ভরশীলতা ব্যাংকের ফান্ডের উপরে। বিকজ 1000 কোটি টাকা একটা ফ্যাক্টরি করছে বা ইন্ডাস্ট্রি করছে, ও তো আসলে ধরেন ইলেকট্রিসিটি পেলো না, গ্যাস পেলো না, হঠাৎ পলিটিক্যাল ইনস্টেবিলিটি শুরু হয়ে গেল, ও তো লসে। তো ব্যাংকের তো ওই লোনটা ব্যাড লোন হয়ে যাবে, বিকজ ও তো প্রোডাকশনে যেতে পারেনি। বাট ও যদি ক্যাপিটাল মার্কেট থেকে এই টাকাটা রেজ করতো, সো ওর কিন্তু ব্যাড Risk টা হওয়ার কমে যেত। সুযোগটা ছিল না, বিকজ প্রোডাকশন আসলে প্রফিট করলে সে ডিভিডেন্ড দিবে। সো বাংলাদেশে এই যে এই ধরনের নেগেটিভ কথা, এই জিনিসগুলো আসলে আমি মনে করি যে কোনো রেসপন্সিবল পোস্ট এবং সরকারি বড় বড় পোস্টের রেগুলেটর যারা আছে, তাদের এটা বলা উচিত না। তাদের বরং বলা উচিত যে ক্যাপিটাল মার্কেটটা কিভাবে আসলে ডেভেলপ করা যায়, লোকজনের, ইনভেস্টরদের আরও একটু নলেজ দেওয়া, সব কিছু করে আমি মনে করি যে এটারে আপনি আমরা ডেভেলপ একটা করতে প্রবণতা হবে। দেখি, যার এই ব্যাপারে জ্ঞান নেই, বা হয়তো সবার সব ব্যাপারে জ্ঞান থাকবে সেটা কাম্য নয়, কিন্তু জ্ঞান নেই সেও একটা কথা বলে দেয়, এবং Right. সস্তা জনপ্রিয়তা অর্জন Right. করার জন্য অলওয়েজ নেগেটিভ একটা অ্যাটিটিউড, এবং নেগেটিভ কথা বলতে পারলেই সেটা ফলো করে বলা হয়। এটাই আমরা দেখছি। আমি মনে করি যে যেটা রেগুলেটর করতে পারে, ধরেন ওনারা ব্রোকার্স অ্যাসোসিয়েশনের, ফর এক্সাম্পল আমার কাছে একটা জি, আমাদের- এক্সপিরিয়েন্স বলতে পারেন, 2010-এ এই যে ধরেন যে কয়টা 200টার মতো অ্যারাউন্ড মনে হয় আছে ব্রোকারেজ হাউস, 250টা। জি। সো ধরেন যে 250টার মধ্যে যদি 100 ব্রোকার মেক এ প্যাক্ট, এ সিন্ডিকেট, অ্যান্ড দে উইল গিভ 100 crore টাকা, 100 জন 10,000 কোটি টাকার ফান্ড পুল করবে, এবং তারপরে তারা স্টক মার্কেটে প্লে করবে। দে ক্যান ডু ইট, বেনামে করবে, মার্চেন্ট ব্যাংকও পড়ে। আমি মনে করি যে রেগুলেটরদের এই বিষয়গুলো দেখা উচিত
যে কেউ আসলে ওনাদের কাছে তো অনেক টাকা, তাই না, 100 কোটি টাকা করে দেওয়া একটা ব্রোকারেজ হাউস দিতে পারে। সো এইভাবে যেন ম্যানিপুলেশনটা না হয়। জি আপা, শেষের দিকে আমরা যদি এই অবস্থায় যে আমরা দেখি যে আগের যে নিয়মগুলো ফলো করতো সেই একই নিয়মে চলছে, এখন আপনি যারা গ্যামলার যাদেরকে বলা হয় তাদেরকে ধরার জন্য যে আপনার প্রক্রিয়া, আপনি বলছেন সার্ভিলেন্স টিম আছে, ডিপার্টমেন্ট আছে, এই আছে সেই আছে, কিন্তু একই পন্থায় আপনি করছেন। আগেও বাড়ার পরে যে আপনি কারণ জানতে চান, তারপর একটা তদন্ত কমিটি হয়, তারপরে সেটা টাইম বাড়তে থাকে, শেষ পর্যায়ে যায় আর কিছুই পাওয়া যায় না, হয়তো কারণ আমি হঠাৎ করে দেখা যায় মামলা হয়ে যায়। কিন্তু আসলে কি যে 10 লাখ শেয়ার কিনেছে সেই কি এটা গ্যামলার বা সেই প্রাইসটা বাড়িয়েছে? এই যে একটা আগে প্রাচীন আমলের যে একটা ধারণা এবং সেইটা নিয়ে চলছে, সেটা কি পরিবর্তনের সময় এসেছে কিনা? না না, অবশ্যই পরিবর্তনের সময় এসেছে হাসিব। এবং আমি আপনাকে আরও জানাই যে আপনি যে বলছেন যে পুরনো পন্থা কিন্তু না, এটা চেষ্টা হচ্ছে মানে প্রতিনিয়তই চেষ্টা হচ্ছে যে কিভাবে ধরা যায় গ্যামলারদের। কারণ স্টক মার্কেট মানেই গ্যামলার থাকবে, ম্যানিপুলেশন থাকবে, এটা ধরার জন্যই কিন্তু সার্ভিলেন্স টিম আছে। এবং আমাদের এখানে দেখছি জানেন যে বেশি শেয়ার কিনে সেই গ্যামলার এবং তাকেই ধরা হয়। না না, যে বেশি শেয়ার কিনে ওইটা না, অনেকগুলো থাকে যে কোথায় কোথায় কেনা হচ্ছে, কি আছে। আপনি সার্ভিলেন্স সফটওয়্যার কিন্তু ডিএসসিতেও আছে, বিএসসিসিতেও আছে, এবং এই সার্ভিলেন্স সফটওয়্যার মনিটর করার জন্য আবার একটা বিভিন্ন টিম আছে দুই জায়গাতে। সবচেয়ে মজার কথা হচ্ছে এই যে ডিএসসি এবং এসএসসির কথা বললেন, ডিএসসি বিএসসি থেকেই সবচেয়ে বেশি তথ্য পাচার হয়, তাদের ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? না না না, অবশ্যই তথ্য যদি পাচার হয়, সুনির্দিষ্ট যদি কোনো ট্রেড আওয়ারে তথ্য চলে যায় কোন হাউস কত বিক্রি করছে, সুনির্দিষ্ট যদি প্রমাণ থাকে, অবশ্যই তাদেরকে শাস্তি। কে দিবে প্রমাণটা? বিনিয়োগকারী যে দিয়ে দিবে? আপনি না না না, আমি তো জানি না এটা কিন্তু তদন্ত টিম হয়েছে, সব পেপার না পাবেন। না, এটা কিন্তু আজকের সিডিবিআর রিপোর্ট, না এটা কিন্তু তদন্ত টিম হয়েছে, আমি যতদূর জানি এটা কিন্তু তদন্ত করা হচ্ছে। এটা অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, কারণ এটা সাংঘাতিক একটা বড় ক্রাইম। আরেকটা যেটা বললেন সার্ভিলেন্স, মানে যারা গ্যামলার এবং ম্যানিপুলেটর, তারাও কিন্তু অনেক ট্যালেন্ট, তারাও অনেক বুদ্ধি রাখে। এদের সাথে মানে পাল্লা দিয়ে কিন্তু বের করতে হচ্ছে, এত সোজা না। আপনি যখনই একটা ধরে ফেলছে অপরাধ, ক্রাইম, সঙ্গে সঙ্গে কিন্তু তারা ভিন্ন পথ অবলম্বন করছে, ভিন্ন পন্থা অবলম্বন করছে। তো এটা কিন্তু একদিনের কোনো বিষয় না, প্রতিনিয়তই এদের সাথে আপনার বের করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে এগুলো নিয়ে, এবং করছেও। আমি যতদূর জানি যে করছে, এবং বের করার চেষ্টা অন্তত করছে তারা। আপনাকে অনেক ধন্যবাদ সাজ্জাদ ভাই এবং জাকির ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।